এবারে আমাদের গ্রামে বন্যা হয়েছিল। গ্রামে বন্যা হলে বুঝতেই পারছো কি হতে পারে। চাষিদের একেবারে বেহাল অবস্থা হয়েছিল। চাষের জমিগুলি সম্পূর্ণরূপে ডুবে গিয়েছিল। ফলে চাষাবাদ একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল। দুর্ভিক্ষ সর্বদাই মহামারী ডেকে আনে, এটি আমি হলফ করে বলতে পারি। এই দুর্ভিক্ষের প্রভাব যখন যথার্থ পরিমাণে বৃদ্ধি পেতে শুরু করলো, তখন দেখলাম গ্রামটি মহামারীর দ্বারা আক্রান্ত হয়ে পড়েছে। একাধিক মানুষের মৃত্যু ঘটতে শুরু করেছিল। এই সময় গ্রামবাসীদের অনেকেই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। আমি তখন সাধনার কাজ সম্পন্ন করে বেনারস থেকে ফিরে এসেছিলাম। গ্রামে আসবার পরেই এমন একটি রূপ নজরে পড়তেই আমি মারাত্মকভাবে ঘাবড়ে গেলাম। গ্রামের মোড়লের সাথে এ বিষয়ে কথা বলতে যাও, এমন সময় একদিন ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। সেই ভয়ঙ্কর ঘটনার রেশ আজও আমার শরীরে কাঁপুনি দিয়ে যায়। ঘটনাটি ঘটেছিল খুব অদ্ভুতভাবেই। এই ঘটনার সাথে আদপেও কোনো বিশেষ কারণ জড়িত ছিল কিনা আমি জানি না। কেউ কি সত্যি আমাকে এই কাজটি সম্পাদনের জন্য নিযুক্ত করেছিলেন, নাকি এর মধ্যে দিয়ে মা কালীর শক্তিকে পুনরায় অনুধাবন করবার মতো স্বীকৃতি লাভ করেছিলাম আমি? এই বিষয়টি কিন্তু আজও আমার কাছে জটিল রহস্য হয়েই থেকে গেছে। আমি তারানাথকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, কেন, কি এমন ঘটেছিল যার দ্বারা আপনি দেবী শক্তির আধারকে অনুধাবন করতে পেরেছিলেন? উনি কি আপনাকে সাক্ষাৎ দর্শন দিতে এসেছিলেন? তারানাথ পুনরায় গল্পে প্রবেশ করলেন। একদিন আমি নিজের কুটিরে বসে আছি, এমন সময় হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ পেলাম। কেউ যেন এসে বাড়ির দেওয়ায় একেবারে আছড়ে পড়ে চিৎকার করছিল। আর ওই করুণ চিৎকার শুনে আমি মারাত্মকভাবে ঘাবড়ে গেলাম। ভাবলাম হয়তো কেউ খুব চিন্তান্বিত হয়ে আমার কাছে ছুটে এসেছেন। আর কারণ গ্রামের পরিস্থিতি তেমনটাই নির্দেশ করছিল। আসলে গ্রামে মহামারীর প্রকোপ বৃদ্ধি পাওয়ার ফলে সাধারণ মানুষের চেতনা কাজ করছিল না। তারা সর্বদাই ভাবছিলেন কিভাবে এই পরিস্থিতির হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। তার জন্যই হয়তো কেউ আমার দ্বারে এসে উপস্থিত হয়েছেন। আমি অযথা সময় অতিবাহিত না করে সেদিকে এগিয়ে গেলাম। এগিয়ে যেতেই নজরে পড়ল এমন কিছু যেটি আমাকে নতুন করে বিষয়টি নিয়ে ভাবতে বাধ্য করল। দেখলাম একটি লোক জরাজীর্ণ অবস্থায় আমার দাওয়ায় এসে পড়েছেন। ধুলোয় গড়াগড়ি খাচ্ছেন বলা চলে। তার হাত ও পায়ের বহু জায়গা ছড়ে গিয়েছে। লোকটিকে রক্তাক্ত অবস্থায় দেখে আমি চিন্তিত হয়ে পড়লাম। এরপর নির্দ্বিধায় ওই লোকটির দিকে এগিয়ে গেলাম। লোকটির সামনে গিয়ে উপস্থিত হতেই তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, বাবা, দয়া করে আমাদের উদ্ধার করুন। আমি দেউলি গ্রাম থেকে আসছি। ওই গ্রামের অবস্থা একেবারে ঠিক নয়। সেখানে এক নরখাদকের উদয় হয়েছে। গ্রামের জমিদার পরিবারের মধ্যে নানান রকমের আশঙ্কা দেখা দিয়েছে। আর সেই সাথে সেটি গ্রামের আভ্যন্তরীণ পরিস্থিতিকেও ক্ষতিগ্রস্ত করে চলেছে। এর অবস্থায় আপনি ছাড়া আর কেউ আমাদের উদ্ধার করতে পারবে না। আমি লোকটির কথা শুনে হকচকিয়ে গেলাম। একজন আগন্তুকের এমন শারীরিক অবস্থা, তারপরে আবার তার মুখে এমন কথা, আমাকে কিনা উদ্ধারকারী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন। এ কি আদৌ কোনো স্বচ্ছ বিচার, নাকি এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে রয়েছে? এই বিষয়টি ভাবতে ভাবতেই আমি লোকটির দিকে এগিয়ে গেলাম।
তারপর লোকটিকে ধুলো থেকে তুলে সোজাভাবে দাঁড় করালাম। দেখলাম লোকটি সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারছেন না। বুঝলাম তিনি ঘোর সংকটে আবদ্ধ হয়ে পড়েছেন। তার শারীরিক অবস্থা একেবারেই ঠিক নেই। নিজেকে রক্ষা করবার কৌশলটাও হয়তো উনি ভুলে গিয়েছেন। তাই এইভাবে ছুটতে ছুটতে আমার শরণাপন্ন হয়েছেন। আমি লোকটিকে উদ্দেশ্য করে বললাম, আপনি ভিতরে আসুন, ভিতরে এসে বসুন, ক্ষণিকের বিশ্রাম নিন, তারপরে না হয় কথা হবে। এই অবস্থায় আপনি কোনো কথা বলতে পারবেন না। আপনার শারীরিক পরিস্থিতি একেবারেই ঠিক নেই, আর যা মনে হচ্ছে আপনার নিজেরও প্রাণ সংশয়ের সম্ভাবনা রয়েছে। তাই হয়তো আপনি এমন দ্রুত গতিতে আমার শরণাপন্ন হয়েছেন। এ নিন, জল খান, তারপর শান্ত হয়ে বসুন। বাইরে মেঘ গর্জন করছে, প্রকৃতি অশান্ত হয়ে রয়েছে। অন্যদিকে গ্রামের অবস্থাও কিন্তু একেবারে ঠিক নেই। এখানে মড়ক শুরু হয়েছে। দুর্ভিক্ষের পরবর্তী পর্যায়ে যা হয়ে থাকে তাই আর কি। তাই এই অবস্থায় বাইরে থেকে কাউকেই গ্রামে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আসলে এখানে কবিরাজের অভাব। কবিরাজ নিজেই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়েছেন। এই অবস্থায় আপনিই বলুন, গ্রামের পরিস্থিতি কতখানি ভয়ানক। এই পরিস্থিতির মধ্যেও আমাকে টিকে থাকতে হচ্ছে। তাই জীবন সংশয়ের বিষয়টি আমার কাছে নতুন কিছু নয়। কিন্তু আপনি তো অন্য গ্রামে থাকেন, তাই না? লোকটি প্রত্যুত্তরে বললেন, হ্যাঁ, আমি অন্য গ্রামে থাকি ঠিকই, তবে আমাদের গ্রামের পরিস্থিতি এই নরকের থেকেও দুর্বিষহ। এখানে সাধারণ মানুষকে সুস্থ করবার জন্য ওষুধই দেওয়া সম্ভব, কিন্তু আমাদের গ্রামে তেমন পরিস্থিতি নেই। আমি কোনোভাবেই ওই গ্রামে আর ফিরতে চাই না, ও অন্তত একা তো নয়। আপনি যদি আমার সাথে যান তাহলে যেতে পারি, নাচেত নয়। আর আপনি যদি ইচ্ছুক নাই হন তাহলে আমাকে জানিয়ে দিন, আমি শীঘ্রই এখান থেকে প্রস্থান করব। লোকটির হাবভাব আমার মোটেই ভালো লাগলো না। সহসা সাধারণ কথার মধ্যে হঠাৎ এতটা উত্তেজিত হয়ে যাওয়ার মতো কারণ রয়েছে কিনা এটাই আমি তলিয়ে দেখবার চেষ্টা করতে লাগলাম। নিজের মনের সাথে যুদ্ধ করে যখন এক প্রকার ক্লান্ত হয়ে পড়েছি, তখন ওই লোকটিকে উদ্দেশ্য করে বললাম, আমি আপনার বিড়ম্বনার কথা অনুভব করতে পারছি, তবে কি ঘটেছে এই বিষয়টি যদি আপনি পরিষ্কার করে না জানান তাহলে আমি বুঝবো কিভাবে? আমি তো কোনো ঈশ্বর নই বা অন্তর্যামীও নই যে অচিরেই আপনার মনের কথা আন্দাজ করে ফেলতে পারবো। কাজেই আপনি আমাকে এই বিষয়ে একটা সম্যক ধারণা প্রদান করুন, তবেই আমি এই কাহিনীর গর্ভে প্রবেশ করতে পারবো। কারণ প্রতিটি কাহিনীর মধ্যে একটি রহস্য লুকিয়ে থাকে। সেই রহস্যাবৃত পরিস্থিতির থেকেই উন্মুক্তি সাধনের যথার্থ উপায় আমাদেরকেই খুঁজে বের করতে হয়। কাজেই আপনি যদি পরিষ্কারভাবে এর পশ্চাতে লুকিয়ে থাকা কারণটি আমার সামনে উল্লেখ করেন, তাহলে আমি সঠিক উপায় খুঁজে বের করবার চেষ্টা করব। এতক্ষণ লোকটি উত্তেজিত থাকলেও শেষমেশ তার উত্তেজনা অনেকটাই প্রশমিত হলো। বুঝলাম আমার কথা শুনে লোকটি অনেকটাই আশ্বস্ত হতে পেরেছেন। এরপরে আমি লোকটিকে উদ্দেশ্য করে বললাম, এত ভাবছেন কেন? যখন আমার কাছে এসেই পড়েছেন তখন নয় বলেই ফেলুন কি হয়েছে। আমার নাম নির্মল বসু। আমি দেউলি গ্রামের জমিদারের ভিটেতে নায়েব পদে আসীন রয়েছি। এটা আমার রুজি রোজগারের মূল মাধ্যম বলতে পারেন। জমিদার বাবু আমাকে নিজের ভিটেতে স্থান দিয়েছিলেন, তাই নিজের স্ত্রী এবং কন্যাকে নিয়ে আমি ওনার ভিটেতেই আশ্রয় নিয়েছিলাম বইকি। একটানা 10 বছর আমরা শান্তিপূর্ণভাবেই ছিলাম। কোনোদিন জমিদার বাবুর সাথে আমার কোনো বিষয় নিয়ে সমস্যা তৈরি হয়নি। বলতে পারেন অনেকের মধ্যে যেমন সাধারণ বিষয় নিয়ে বচসা তৈরি হতে পারে, আমার আর জমিদার বাবুর মধ্যে এমন সম্পর্ক কোনোদিন তৈরি হয়নি। ওনার নাম জমিদার দর্পনারায়ণ। ওনাকে
এক ডাকে কেবল গ্রামের লোকেরাই নয়, পার্শ্ববর্তী অন্যান্য গ্রামের লোকেরাও খুব ভালোভাবেই চেনেন। উনি খুব মহৎ মানুষ। সাধারণের জন্য উনি দুহাতে করেন। অর্থের উপর ভিত্তি করে উনি নিজের জীবনকে মেপে দেখেননি। সাধারণ মানুষের পাশে থাকা এবং বিপদে আপদে তাদেরকে উদ্ধার করার মধ্যে দিয়েই তিনি নিজের জীবনকে চরিতার্থ করার চেষ্টা করেছেন। ওনার এই মহৎ স্বভাবটি আমাকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। সেই কারণেই তো আমি ওনার সাথে এতগুলো বছর কাটিয়ে দিতে পেরেছি। উনি আমার এবং আমার পরিবারের যথাযথ খেয়াল রেখেছেন। কোনোদিনও আমাদেরকে অসম্মানিত অনুভব করাননি। তাই এটি আমাদের কাছে স্বর্গরূপে বিবেচিত হয়েছিল। আমরাও সেই স্বর্গে সানন্দে বাস করতে শুরু করেছিলাম। কিন্তু সমস্যাটি শুরু হয়েছিল কিছুকাল পর থেকে, যখন জমিদার দর্পনারায়ণের পুত্র বিলেত থেকে গ্রামে ফিরে এলেন। জমিদার পুত্রের নাম শশধর। শশধর নামটি তার খুব একটা পছন্দের ছিল না। বিলেত ফেরতেই ছেলের স্বভাবগত পরিবর্তনের সাথে নাম পরিবর্তনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বিবেচিত হয়েছিল। তবে জমিদার বাবু এই বিষয়টিকে একেবারেই মান্যতা দেননি। তিনি তার ছেলেকে বলেছিলেন, বিলেতে তোমাকে নীতি শিক্ষা গ্রহণ করতে পাঠিয়েছিলাম, তার মানে এই নয় যে তুমি নিজের পরম্পরাকেই ভুলে যাবে। তুমি এই গ্রামে জন্মগ্রহণ করেছিলে। গ্রামের প্রতিটি মানুষ এবং সম্প্রদায়ের প্রতি তোমাকে সমভাবাপন্ন মনোভাব পোষণ করতে হবে। আমার পরবর্তী উত্তরসূরি হিসাবে আমি তোমাকেই দেখতে চাই। তাই আমি তোমাকে নীতি শিক্ষা গ্রহণের জন্য বিলেতে পাঠিয়েছিলাম। গ্রামের পাঠশালায় পড়াশোনা করবার মধ্য দিয়ে যে সুশিক্ষিত হয়ে ওঠা যায় না, এমনটা কিন্তু নয়। জমিদারি রক্ত তোমার গায়ে বইছে বলেই যে আমাকে তোমায় উচিত শিক্ষা প্রদান করতে হবে, এমনটাও নয়। তবে আমি তোমার মায়ের স্বপ্ন পূরণ করতে চেয়েছিলাম। উনি বলেছিলেন তোমাকে বিলেতে পাঠাতে, তাই আজকে তুমি আমার যোগ্য উত্তরসূরি হিসাবে ফিরে এসেছ। আশা করি এবার তুমি এই দায়িত্ব সগৌরবে পালন করতে পারবে এবং আমার এই জমিদারিটিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। শশধর জমিদার দর্পনারায়ণকে খুবই শ্রদ্ধা করতেন। নিজের পিতার এই বিনয়ী ভাবধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই তিনি সর্বদা সচেষ্ট ছিলেন। বেশ, আপনি যা চান তাই হবে। শশধরের এই কথাটির মধ্য দিয়ে জমিদার দর্পনারায়ণ এক আলাদাই শক্তি অর্জন করেছিলেন। শশধর ব্যতীত অপর কোনো উত্তরসূরি না থাকায় তিনি তাকেই তার পরবর্তী শাসন ক্ষমতা প্রদান করে দেন। সকলের সামনেই এই বিষয়টিকে প্রকাশ্যে নিয়ে এসেছিলেন তিনি। এরপরেই ওই গ্রামের পুরোহিতের মেয়েটিকে ডেকে পাঠান তিনি। সঙ্গে আসেন পুরোহিত মশাই নিজেও। জমিদার দর্পনারায়ণ শশধরকে উদ্দেশ্য করে বললেন, তুমি এখন অনেকটাই যোগ্য হয়ে উঠেছ। তবে আমার সহধর্মিণী যেভাবে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছিলেন, আমার মনে হয় তোমার পাশেও এমন একটি মানুষকে থাকা খুব জরুরি। তাই আমি কমলাকে বেছে নিয়েছি। তোমার ইচ্ছের কথা না জেনেই আমি কমলার সাথে তোমার বিবাহ নির্দিষ্ট করেছি। আমার বিশ্বাস এই সিদ্ধান্তে তুমি আমার পাশে থাকবে। কমলা ছিল খুবই সুন্দরী, তাই তাকে না করবার মতো কোনো উপায় শশধরের কাছে ছিল না। সে তার পিতাকে উদ্দেশ্য করে বলে, বেশ, কমলাকে আমি বিবাহ করতে রাজি। এরপর জমিদার দর্পনারায়ণ কমলার সাথে শশধরের বিবাহ নির্দিষ্ট করে দেন। বিবাহের দিন, স্থান, কাল, পাত্র সমস্ত কিছু নির্ধারিত হয়ে যায়। বিবাহ সুসম্পন্ন হয়। কিন্তু সমস্যা শুরু হয় এরপর থেকে। কমলার আচরণের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। কমলা দিনের বেলায় খুব স্বাভাবিক আচরণ করলেও রাতের অন্ধকারে সে কোথায় যেন হারিয়ে যেত। এই বিষয়টা সম্পর্কে কেউই ঠিক ধারণা তৈরি করতে পারলেন না। বিশেষ করে
জমিদার বাড়ির অন্তরে এই বিষয়টিকে ঘিরে একাধিক সমস্যা তৈরি হতে শুরু করেছিল। একদিন জমিদার বাবু আমাকে ডেকে বললেন, নির্মল, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আমার ছেলের শারীরিক অবস্থা দিন প্রতিদিন খারাপ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে সে যেন রক্ত শূন্যতায় ভুগছে। এছাড়া আরো একটা বিষয় লক্ষ্য করছি, যেটা ভারী অদ্ভুত। আস্তাবল থেকে অনেকগুলি ঘোড়া গায়েব হয়ে গিয়েছে। গ্রামের অনেক মানুষের কাছ থেকে শুনেছি যে তাদের গৃহপালিত পশু গায়েব হয়ে যাচ্ছে, যেমন ধরো হাঁস, মুরগি, গরু, ছাগল, এরকম। এগুলির পিছনে কোন কারণ নিহিত রয়েছে আমি কিছুই বুঝে উঠতে পারছি না। তবে এটুকু বুঝতে পারছি যে কোথাও কিছু একটা ঘটছে, কিন্তু সেটা কি সেটা পরিষ্কার করে ধরা দিচ্ছে না। দেখো, আমি গ্রামের কাউকে জানিয়ে এই বিষয়টার উপর তলব করতে চাই না। গ্রামের মধ্যে এই বিষয়টি নিয়ে জানাজানি হলে আমার দিকেই আঙুল উঠতে পারে। বুঝতেই পারো, মানে আমি এই গ্রামের মাথা। গ্রামের মোড়লরা যতই গ্রাম পঞ্চায়েতের মধ্য দিয়ে নিজেদের সিদ্ধান্ত বাইরে আনার চেষ্টা করুক না কেন, আদবেও তারা এই জায়গাটিকে ততটা শক্তিশালী করে তুলতে পারেনি। এখনো পর্যন্ত ওদেরকে আমারই দ্বারস্থ হতে হয়। তাই আমি এই বিষয়টিকে প্রকাশ্যে আনতে চাই না। আমি চাই তুমি ব্যক্তিগতভাবে এই বিষয়টির দিকে নজর রাখো। কোথাও কিছু হচ্ছে কিনা সেটা আমাকে জানাও। গ্রামে কেমন উপদ্রব সৃষ্টি হয়েছে আমি জানি না, কিন্তু কিছু একটা জটিলতা অতি অবশ্যই আছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাকে খবর দাও। জমিদার বাবু পূর্বে কোনোদিনও আমাকে এভাবে কোনো কাজের দায়িত্ব দেননি। সাধারণভাবে বৈষয়িক কাজের পাশাপাশি হিসাব নিকাশের কাজ করতে আমি বিশেষ স্বাচ্ছন্দ্য অনুভব করতাম। কিন্তু হঠাৎ করেই যে ওনার মানসিকতা এমন পরিবর্তিত হয়ে যাবে এবং তিনি এই বিষয়টিকে নিয়ে এত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বেন, সেটা আমিও সত্যি ভেবে উঠতে পারিনি। আমি তাই গোপনে এই বিষয়টি দেখাশোনা করবার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। যখন দেখলাম আর কারোর উপর ভরসা করলে চলবে না, তখন আমি নিজেই এই বিষয়টির গভীরে প্রবেশ করার জন্য উদ্যত হলাম। বাড়ির অন্যান্য লোকের দৃষ্টি কমলার ওপর না থাকলেও আমার ছিল। তার হাত পাত, চালচলন বিবাহের পরবর্তী পরিস্থিতি থেকেই পরিবর্তিত হয়ে যাচ্ছিল। সময়ের সাথে সাথে কমলার আচার আচরণের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন চোখে পড়েছিল। এই বিষয়টি আমাকে অনেকদিন আগে থেকেই ভাবিয়ে তুলেছিল। রাতের অন্ধকারে আমি প্রায়ই কমলাকে এদিক সেদিকে চলে যেতে দেখতাম। সে কোথায় যেত, কেন যেত, কি উদ্দেশ্যে যেত, এই বিষয়গুলি নিয়ে আমি তেমনটা মাথা ঘামাইনি। তবে যেদিন জমিদারবাবু স্বয়ং আমার সামনে এসে নিজের সন্দেহের কথা প্রকাশ করলেন, সেদিনের পর থেকে কমলার প্রতি আমার সন্দেহটা অচিরেই বৃদ্ধি পেয়েছিল। আমি কাউকে না জানিয়ে একদিন চুপচাপ কমলার পিছু নেওয়ার মনস্থির করলাম। এই বিষয়টির মধ্যে যথেষ্ট সমস্যা তৈরির সম্ভাবনা ছিল। একবার যদি এই বিষয়টি প্রকাশ্যে এসে পড়তো, তাহলে সমস্যা যে কতখানি বৃদ্ধি পেতে পারে এটা ধারণা আমি করে ফেলেছিলাম। কিন্তু জানি না কেন আমার মনে হচ্ছিল কমলার মধ্যে দিয়েই এই সত্যের নিরসন ঘটা সম্ভব। একদিন রাতের বেলা আমি কমলাকে একইভাবে জঙ্গলের মধ্যে অগ্রসর হতে দেখলাম। সাথে সাথে আমি তার পিছু নিতে শুরু করলাম। কিছু দূর যাওয়ার পরেই দেখলাম কমলা ক্রমাগত জঙ্গলের মধ্যে প্রবেশ করছে। জমিদার বাড়ির গৃহিণী এত রাতে জঙ্গলের মধ্যে কি করতে যেতে পারে, এই আশঙ্কা আমাকে কুড়ে কুড়ে খেতে শুরু করলো। আমি বিষয়টি অনুধাবন করতে না পেরে
কমলার পিছু পিছু থাকলাম। জঙ্গলের গভীরে প্রবেশের সাথে সাথে দেখলাম সে গায়েব হয়ে গিয়েছে। তার আর কোনো অস্তিত্ব খুঁজে বার করতেই পারলাম না। নিজের মনকে প্রশ্ন করলাম, এমনটা আবার হতে পারে নাকি? এই তো মেয়েটাকে এদিকে আসতে দেখেছিলাম, তাহলে সে গেল কোথায়? এইভাবে কোথায় গায়েব হয়ে গেল? আমি বিমর্ষ হয়ে পড়লাম। জঙ্গলের চারিদিকটা নজর করে দেখলাম অনেকটাই গভীরে এসে পৌঁছেছি। কোথাও কোনো চিহ্ন দেখতে পাচ্ছিলাম না। আমি যে পথ হারিয়ে ফেলেছিলাম এটি এই পরিস্থিতি আমাকে বেশ পরিষ্কারভাবেই বুঝিয়ে দিতে যাচ্ছিল। এমন সময় দেখলাম লতা গুলিমের ছোটটি আমার পাকে আঁকড়ে ধরেছে। আমি কিছুতেই সেটি থেকে নিজের পাকে সরিয়ে গিয়ে নিতে পারছিলাম না। বারে বারে মনে হচ্ছিল সেটি আমাকে আষ্টে পিষ্টে ধরার চেষ্টা করছে। আমি আতঙ্কিত হয়ে পড়লাম। জঙ্গলের মধ্যে চিৎকার শুরু করলাম। এমন সময় একটি ভয়ঙ্কর কণ্ঠ আমার কানে আসতেই আমি চমকে উঠলাম। সামনে তাকিয়ে দেখলাম এক বিভীষিকা আমায় নজরবন্দি করে রেখেছে। দেখলাম কমলা ভয়ঙ্কর চেহারা ধারণ করে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। তার হাতে রয়েছে বড় বড় নখ। চুলটা একেবারে পায়ের নখ পর্যন্ত বিস্তৃত হয়ে গিয়েছে। মুখ থেকে রক্ত ঝরে পড়ছে। তার হাতে রয়েছে একটি মুরগির দেহ। মুরগির মাথাটিকে ছিঁড়ে নিয়ে চিবোচ্ছে সে। আর মুরগির ধর থেকে ফিনকে দিয়ে বেরোনো রক্তগুলি তার সারা শরীরে স্পর্শ করছে। এই দৃশ্য দেখবার পর আমি মাটিতে লুটিয়ে পড়েছিলাম। ভয়েতে পেছনের দিকে ছুটতে শুরু করেছিলাম। এমন সময় দেখলাম কমলা হঠাৎ করে স্থান ত্যাগ করে একেবারে আমার মুখের সামনে এসে দাঁড়িয়েছে। সে ওই রক্ত মাখা মুখকে আমার চোখের সামনে নিয়ে এসে বলল, নায়েব, আমি কে তা জানার চেষ্টা করিস না। আজকে যা দেখলি তা শুধুমাত্র একটি উদাহরণ বিশেষ। আজকে যেভাবে মুরগিটা চিবাচ্ছিলাম ঠিক ওইভাবেই তোকে চিবিয়ে খাবো। যদি মুখ খোলার চেষ্টা করিস তাহলে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। সেদিনই পরলোক নিবাসী হয়ে যাবি তুই। আর তোর দেহটি না কাক চিলেও ছিঁড়ে খাবার সুযোগ পাবে না। কারণ সেটি তো আমি খাবো। দাঁত দিয়ে ছিঁড়ে খাবো। তাই নিজের মুখটা বন্ধ রাখবি। কাউকে যদি আমার ব্যাপারে কিচ্ছু বলার চেষ্টা করেছিস তাহলে জেনে রাখছিস ওটাই তোর শেষ দিন হবে, বলে দিলাম। আমি সেদিন বুকে প্রাণ নিয়ে দৌড়ে দৌড়ে পালিয়ে এসেছিলাম। এরপর আমার মনে হয়েছিল এই বিষয়টি সম্পর্কে আমার জমিদার বাবুকে জানানো উচিত। আমি কমলাকে এড়িয়ে গিয়ে জমিদার বাবুকে এই বিষয়টি বহুবার জানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোভাবেই আমি এ কাজ সম্পাদন করতে পারিনি। কারণ কমলা সর্বদাই আমার পথের বাধা হয়ে দাঁড়িয়েছিল। আমার এই চেষ্টা নিরন্তর কার্যকারী রইল, কিন্তু এরপর ঘটল এমন এক ভয়ঙ্কর ঘটনা যা আমি আদতেও কল্পনা করতে পারিনি। আমার স্ত্রী এবং আমার কন্যা গায়েব হয়ে গেল। গোটা গ্রামে তন্ন তন্ন করে খুঁজেও তাদেরকে কোথাও পেলাম না। এরপরে পেয়েছিলাম তাদের লাশ। নদীর তীরে জমিদারের পেয়াদারা লাশ দুটিকে দেখতে পেয়েছিল। আমার আর কিচ্ছু হারানোর নেই বাবা, বিশ্বাস করুন, সব শেষ হয়ে গিয়েছে। ওই রাক্ষসী সব কেড়ে নিয়েছে। এখন সে গ্রামের প্রতিটি ঘরে ঢুকে নিজের ইচ্ছা মতো মানুষকে বেছে নিচ্ছে, তাদেরকে নিজের খাদ্যে পরিণত করবে বলে। তাদের ক্ষতবিক্ষত হয়ে থাকা লাশগুলি এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যাচ্ছে।
এর একটা বিহিত করুন বাবা, দয়া করে এর একটা বিহিত করুন। আমি অতীব কষ্টে প্রাণ বাঁচিয়ে এই গ্রামে এসেছি। জমিদারের এক পেয়াদা আপনার কথা উল্লেখ করেছিল, তার কাছ থেকেই আমি আপনার বিষয়ে জানতে পেরেছিলাম, তাই আপনার কাছে ছুটে এসেছি। আমি ওই গ্রামে আর ফিরতে চাই না বাবা, কারণ ওখানে হারানোর মতো আর কিছুই নেই। তবে কমলাকে যদি আটকানো না যায়, তাহলে সে গোটা গ্রামকে উজাড় করে দেবে। জমিদার বাবু খুব ভালো মানুষ বাবা, আমি তার নুন খেয়েছি, তাই আমি তার সাথে বেইমানি করতে পারবো না। ওদের প্রাণ সংকটে রয়েছে, দয়া করে ওদেরকে বাঁচান বাবা, দয়া করুন। নির্মলের বলা কথাগুলি আমি খুব মনোযোগ সহকারে শুনছিলাম। সবটা শোনার পরে বুঝলাম এর মধ্যে অন্য কোনো কাহিনী লুকিয়ে রয়েছে। এত সহজে একটি বাড়ির গৃহিণী কখনো রাক্ষসীতে রূপান্তরিত হতে পারে না। কেউ কমলাকে বশ করেছে, তাই সে নরখাদকে পরিণত হয়েছে। এই বিষয়টি নির্মলকে বোঝানো সম্ভব ছিল না, কারণ জাদুবিদ্যার ছলাকলা সম্পর্কে সাধারণ মানুষের অভিজ্ঞতাটাই বা কতটুকু। তাই আমি তাকে উদ্দেশ্য করে বললাম, এইসব বিষয় নিয়ে তুমি অনেক বেশি দুশ্চিন্তা করেছ। তোমার সাথে যা ঘটেছে তা সত্যিই প্রশ্নাতীত। তোমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো এতটা সাহস নিয়ে অন্যত্র আসতেও পারতো না। তবে তুমি তোমার সাহসের পরিচয় দিয়েছ। মা কালী স্বয়ং তোমাকে রক্ষা করেছেন, তাই তুমি আমার সাথে সাক্ষাৎ করতে পেরেছ। আমাদেরকে ওই গ্রামে যেতে হবে নির্মল, দেউলিতে যেতে হবে, না হলে এই অভিশাপ সকলকে গ্রাস করবে। অভিশাপের কবল থেকে রক্ষা পেতে পারবে না। তুমি উঠে বসো, শক্ত হও, এখন দুর্বল হলে চলবে না। কমলা সাংঘাতিক, সে পারে না এমন কোনো কাজ নেই। যখন কোনো কালো শক্তির দ্বারা কেউ বশীভূত হয়, তখন সে তার নিজের আত্মার উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে বাধ্য হয়। এই অবস্থায় ওই কালো শক্তি তার বশীকরণের মায়া জাদুর দ্বারা ওই উগ্র ব্যক্তিটিকে দিয়ে এমন কাজও করিয়ে নিতে পারেন যা সাধারণের কাছে কল্পনাতীত। ওই গ্রামে যাওয়াটা জরুরি। আজকের রাতটা তুমি এখানেই বিশ্রাম নাও, কালকে ভোর হওয়ার সাথে সাথেই আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। সেদিন রাতটা নির্মল আমার কুটিরেই বিশ্রাম নিয়েছিল। এরপর আমি তাকে সঙ্গে করে নিয়ে দেউলির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম। দেউলিতে পৌঁছতে পৌঁছতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। আমরা কোথায় ক্ষণিকের জন্য বিশ্রাম নেব তেমনটাই ভাবছিলাম, কারণ এতটা পথ আসতে দুজনেই বেজায় ক্লান্ত হয়ে পড়েছিলাম বইকি। নির্মল আমাকে বলল, আমার বড্ড ভয় লাগছে বাবা, আমি জমিদার ভিটেতে কোনোভাবে উঠতে পারবো না। আমরা বরং গ্রামের মোড়লের বাড়িতে গিয়ে আশ্রয়টা নিই। হলধর বাবুর সাথে আলোচনার মধ্যে দিয়েই একটা বিহিত খুঁজে বার করা সম্ভব হবে। আমি অনেকগুলো দিন এমনিতেই গ্রামে ছিলাম না, কাজেই আমি জানি না এখানে কি ঘটছে। হলধর বাবু ছিলেন, উনি আমাদেরকে এ বিষয়ে জানাতেও পারবেন। আগে থেকে কিছু না জেনে বুঝে এভাবে জমিদার বাড়িতে গিয়ে ওঠাতে একেবারেই সমীচীন হয়ে উঠবে না। আমি নির্মলকে সাথে নিয়ে মোড়লের বাড়ির দিকে এগিয়ে গেলাম। এরপর দেখলাম গ্রামের দক্ষিণ পশ্চিম সীমানা বরাবর একটি কুটির বিদ্যমান। সেদিকেই এগিয়ে যেতে নির্দেশ করল নির্মল। বেশ, চলো তাহলে ওইদিকে এগিয়ে চলো। ওনার গৃহেই না হয় আজকের রাতটা আশ্রয় নিই আমরা। কুটিরের কাছে যেতেই নির্মল থমকে দাঁড়ালো। কুটিরের ভিতর থেকে আমরা একটা ভয়ঙ্কর কণ্ঠ ভেসে আসতে শুনলাম। মনে হলো কেউ যেন সেখানে রয়েছে। এরপরেই কানে এলো একটি চিৎকারের শব্দ। দেখলাম কুটিরের দরজাটি খুলে গিয়েছে। মোড়লের মাথাটা তার ধর থেকে কেউ আলাদা করে দিয়েছে।
এক হাতে সেটিকে ধরে মোড়লের দেহটিকে কাঁধের উপরে রেখে এলো চুলে কুটির থেকে বেরিয়ে আসছে এক বিভৎস চেহারার মহিলা। দেখলাম নির্মল আমার পাশে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। কিছু বোঝার আগেই নির্মল আমার হাতটা ধরে নিচের দিকে টান দিতেই একটি ঝোপের আড়ালে লুকিয়ে পড়ি আমরা। দেখি সে আর কেউ নয়, কমলা। সে স্বয়ং মোড়লের অমন অবস্থা করেছে। মোড়লের শরীরটিকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে সেই রক্তে স্নান করে এগিয়ে যাচ্ছে সে। এই দৃশ্য দেখে আমিও বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। নির্মল আমাকে উদ্দেশ্য করে বলল, এখন একটাও শব্দ করবেন না। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন গ্রামের অবস্থার কথা। সে এখন গ্রামের ওপর নিজের প্রভাব বিস্তার করেছে। একে একে সে সকলকেই এভাবে শেষ করে ফেলবে, সাথে আমাকেও। সে আমাকেই খুঁজে পেতে চাইছে। আমি যে এই গ্রামে নেই এটি সে শনাক্ত করতে পেরেছে, আর পেরেছে বলেই আমার সাথে থাকা লোকগুলির প্রাণ হরণ করেছে সে। নির্দ্বিধায় তাদেরকে শেষ করে ফেলেছে। কিভাবে থামাবে একে? দিনের আলোয় তো একজন সাধারণ মানুষের মতোই ব্যবহার করে, কিন্তু রাতের অন্ধকারে একে আর চিহ্নিত করা যায় না। এর এই পাশবিক আচরণ একে সাধারণের থেকে আলাদা করে দিয়েছে। আমরা জানি না আমাদের নিয়তি কি। আপনি যদি আজ এখানে না আসতেন তাহলে কি যে হতো কে জানে। আমি এখানে এসেছি মানেই ভেবো না যে আমি ওই বিভীষিকার কবল থেকে গোটা গ্রামকে রক্ষা করতে পারবো। এই কাজ এতটাও সহজ হবে বলে মনে হয় না। এর হাত থেকে উদ্ধার পেতে হলে আমাদের প্রেত তর্জনী মন্ত্র পাঠ করতে হবে। তবে যতদূর মনে হলো কমলা কারোর দ্বারা প্রভাবান্বিত হয়েই ওই কাজ করছে। আমি তাকে দেখেছি, সে নিজের মধ্যে নেই। কেউ তাকে দিয়ে নিজের তৃষ্ণা মেটাচ্ছে, তাই সে অর্ধ নরখাদকে পরিণত হয়েছে। সম্পূর্ণ হলে তাকে আর মানুষের মাঝে দেখতে পাওয়া যেত না। তবে কেউ তো আছে যে কমলাকে নিজের স্বার্থের উদ্দেশ্যে ব্যবহার করছে। আজকে রাতের মধ্যেই আমাদেরকে সন্তর্পণে জমিদার বাড়িতে গিয়ে উঠতে হবে। সেখানে জমিদারের সাথে সাক্ষাৎ না করেই কোথাও একটা লুকিয়ে পড়তে হবে। আমি যে তোমার সাথে এখানে এসেছি এই বিষয়ে কেউ যেন ঘুণা ঘরেও জানতে না পারে, কথাটা স্মরণে রেখো। তুমি এই গ্রামে ফিরেছ, এটাই সকলের সামনে প্রকাশ করবার চেষ্টা করবে, যাতে কমলা বোঝে তুমি ফিরে এসেছো। তাহলে সে হয়তো আর কারোর ক্ষতি করতে উদ্যত হবে না। সে ভাবছে সে তার শিকারকে হারিয়েছে, সে তোমার পায়ে শিকল পরিয়ে রাখতে চেয়েছিল। সেখান থেকে তুমি উদ্ধার হয়ে গিয়েছো, এটি সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। কাজেই যেটা বললাম সেইভাবেই এগোনোর চেষ্টা করো, না হলে কিন্তু আমাদের উভয় সংকটে পড়তে হবে। দেখলাম নির্মল আমার কথায় আশ্বস্ত হয়েছে। আমি সেদিন রাতেই তাকে নিয়ে জমিদার বাড়িতে গিয়ে উঠলাম। জমিদার বাড়ির পরিবেশ দেখে বুঝলাম সেখানে খুব একটা সমস্যা এসে পড়েনি। সেই রাক্ষসী নরখাদক যে ওই পরিবারের কারোর উপরেই কোনো ক্ষতি সাধন করেনি সেটি ওখানকার স্বাভাবিক পরিবেশই প্রমাণ করে দিচ্ছিল। নির্মল খুব সন্তর্পণেই আমাকে সঙ্গে নিয়ে গিয়ে নিজের কক্ষের দিকে এগিয়ে গেল। এরপরেই সে কক্ষের দরজাটা বন্ধ করে দিয়ে বলল, এখানেই চুপ করে বসুন। একটু পরেই হয়তো সেই নরখাদক এসে পড়বে। ও ঠিক আমার দরজার কাছে এসে আমার খোঁজ করবে। শিকারের খোঁজে সে আসবেই। আমি ওই ঘরের মধ্যেই অপেক্ষা করতে থাকলাম। এরপরেই দেখলাম রাত বাড়ার সাথে সাথে কারোর পায়ের শব্দ যেন আরো যথার্থ অর্থে বাড়তে শুরু করেছে। সেই পায়ের শব্দকে লক্ষ্য করে আমি আরো সজাগ হয়ে পড়লাম। দেখলাম একটি ছায়া ওই কক্ষের বাইরে এসে দাঁড়িয়েছে। তার নিঃশ্বাসের শব্দের মধ্যে দিয়েই হিংস্রতা প্রকাশ পাচ্ছিল। মনে হচ্ছিল কেউ যেন নাসিকার সাহায্যে কোনো কিছুর ঘ্রাণ নেওয়ার
চেষ্টা করছে। দেখলাম কমলা নিজের মন্ত্রশক্তির দ্বারা নিমেষেই এই ঘরের দরজাটিকে খুলে ফেলেছে। এরপরে সে অচিরেই ভিতরে প্রবেশ করে গেল। সামনের ঘাটেই শুয়েছিল নির্মল। সে তাকে লক্ষ্য করে এগিয়ে যেতে থাকলো। এরপরে নির্মলের শরীরটিকে আপাদ মস্তক ফুঁকতে শুরু করলো সে। নির্মলের মুখের কাছে গিয়ে বিড়বিড় করে বলল, এই তো ফিরে এসেছিস তুই। ভয়তে ভয়তে হাত পা চলেনি নাকি? কি ভেবেছিলিস এখান থেকে পালিয়ে রক্ষা পাবি, নিজেকে রক্ষা করতে পারবি? বিষয়টা যদি এত সোজা হতো তাহলে তো হয়ে যেত। আমি তোকে শেষ করব না। তুই তো আমাকে এরপরে স্বীকার করে এনে দিবি, তাই না? তাই তোকে বাঁচিয়ে রাখবো, আর বাঁচিয়ে রাখবো আমার স্বাধীন স্বামীকে। ওকে কিচ্ছু করবো না, তাহলে স্বামী সুখ ভোগ করবো কাল রাতে। কিন্তু ওই শ্বশুরকে শেষ করবো, কালকেই শেষ করবো ওকে। আর এরপরে তুই আমাকে খাবারের যোগান দিবি। কিরে, ঘুমোচ্ছিস নাকি? এই দেখ, এবার চোখ খোল। দেখলাম নির্মল চোখ বন্ধ করে কাঠ হয়ে ঘুমের ভান করে যাচ্ছে। ঈশ্বর সেদিন তার মধ্যে এক আলাদা শক্তি প্রবেশ করিয়েছিলেন, না হলে কারোর পক্ষে এত শক্তি সঞ্চয় করে রাখা সম্ভব হতো না। আমি এই ভয়াবহতাকে এর পূর্বে কোনোদিনও লক্ষ্য করিনি। কমলার শরীর থেকে এক বিশ্রী গন্ধ ভেসে আসছিল। সেই সাথে তার চোখ দুটি ছিল জবা ফুলের মতো লাল টকটকে। ওর হাতের নখগুলি ছিল অনেক বড় বড়, পায়ের পাতাটি ছিল উল্টো। আমি বুঝলাম কোনো ডাইনি তাকে সম্মোহন করেছে, তাই সে ওর শরীরে প্রবেশ করে নিজের স্বার্থ সিদ্ধি করতে চলেছে, অথবা তাকে ডাইনি তন্ত্রের দ্বারা মন্ত্র বিবর্জিত করে নিজের প্রতি বচনবদ্ধ থাকতে বাধ্য করেছে। কোনো সাধারণ বিষয় নয়। দেখলাম ওই রক্তমাখা মুখটি নিয়ে কমলা সেখান থেকে বেরিয়ে গেল। আমিও হাঁপ ছেড়ে বাঁচলাম। এরপরে নির্মলের দিকে এগিয়ে গিয়ে তাকে আস্তে আস্তেই ডাকলাম, নির্মল, নির্মল, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? নির্মল। নির্মল কাঁপতে কাঁপতে উঠে বসে বলল, শুনতে পেয়েছি। আমার তো ভয় হাত পায়ে ঠান্ডা হয়ে গেছিল। আমি কিছু বলার মতন অবস্থাতেই ছিলাম না। আমি যে কিভাবে নিজেকে রক্ষা করতে পেরেছি আজকে আমি জানি। হয়তো আপনি 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 আমার সাথে ছিলেন বলেই আমি কাজ সম্পাদন করতে পেরেছি। আমাদের হাতে সময় খুবই কম আছে। আমাকে আসন্ন অমাবস্যার মধ্যে কিছু একটা করতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে। আগামীকাল আমাকে জমিদারের সাথে সাক্ষাৎ করতে হবে, তবে ওনাকে এই সকল বিষয়ে কিছুই বুঝতে দেওয়া যাবে না। এমনভাবে বিষয়টি তার সামনে তুলে ধরবে যেন আমি কেবল তার নাম ডাক শুনে তার সাথে সাক্ষাৎ করতেই এখানে এসেছি। আর অতি অবশ্যই কমলা না থাকাকালীনই আমাদের সাক্ষাতের বন্দোবস্ত করবে। আমার বিষয়টি যেন সে অমাবস্যার আগে টের না পায়, কারণ তার মধ্যে যে শক্তিটি রয়েছে সেটি অমাবস্যার সময় পর্যন্ত তার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এরপরে সেই শক্তি নিজের ক্ষমতায় আসীন হবে ও সবাইকে গ্রাস করবে, এমনকি কমলাকেও শেষ করে দেবে সে। ওই ডাইনি এগুলো করাচ্ছে।
আমাদেরকে কমলার পিছু নিতে হবে। অদৃশ্য মন্ত্র কবচের দ্বারা আমাদেরকে তাকে অনুসরণ করতে হবে, তবেই কমলা আমাদেরকে চিনতে পারবে না আর আমাদেরকে দেখতেও পাবে না। কিন্তু আমরা তাকে অনুসরণ করে ওই ডাইনির ডেরায় ঠিক পৌঁছে যেতে পারবো। বেশ বাবা, তাই হবে। আপনি যেভাবে চাইছেন আর সেভাবেই আমি কাজটিকে রূপ প্রদানের চেষ্টা করব। সেদিন রাতটা আমরা একসাথেই কাটিয়ে দিলাম। এরপরে আমি ভোর হতেই নির্মলকে করে বললাম, নির্মল, চলো, এবারে তুমি আমাকে জমিদার বাবুর কাছে নিয়ে চলো। আমরা দুজনেই জমিদার কক্ষের দিকে এগিয়ে গেলাম। এরপরেই একটা স্থানে এসে থমকে দাঁড়ালাম। দেখলাম জমিদারের কক্ষের সামনে লোক জড়ো হয়েছে। জমিদার গিন্নি জমিদারের শরীর স্পর্শ করে শুয়ে রয়েছেন। বাদ বাকি লোকজন কান্নায় ভেঙে পড়েছেন। আমি সেসবের কারণ বুঝতে না পেরে ঘরের ভিতরে প্রবেশ করে গেলাম। এরপরে একজনকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, এখানে কি হয়েছে? সকলে এমন চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন কেন? আর কমলা এভাবে চোখের জল ফেলছেন কেন? কমলা উঠে দাঁড়ালো। এরপরে আমার সামনে এসে বলল, আপনি আপনি কে বাবা? আপনাকে তো কোনোদিনও এখানে দেখিনি। আমি অজান্তেই ভিতরে প্রবেশ করে গিয়েছিলাম। যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। দেখলাম সে একেবারে আমার সামনে এসে দাঁড়িয়েছে। আমার প্রতি তার সন্দেহটা অচিরেই বেড়ে গেল। আমি কি করব বুঝে উঠতে পারলাম না। আসলে আমি গ্রামে এক বন্ধুর ভিটেতে এসেছিলাম, একটু কাজ ছিল। জমিদার বাবু সম্পর্কে অনেক কথাই শুনেছি, তাই ভাবলাম এই মহান আত্মার সাথে একবার সাক্ষাৎ করে যাই, তাই এখানে এলাম আর কি। তা গিন্নিমা, ও জমিদার বাবুর কি হয়েছে? কমলা আমার পা ধরে কান্নায় লুটিয়ে পড়ে বলল, কি জানি বাবা, আজকে আজকে সকালে দেখলাম এই অবস্থা। আমি আমার শ্বশুর মশাইয়ের সাথে সাক্ষাৎ করতে এসেছিলাম, কিন্তু কিন্তু এসে দেখলাম তিনিও গিন্নিমা কেউ আর জীবিত নেই, এভাবে পাথরে পড়ে রয়েছেন। এর কারণ কি কেউ জানে না, জানেন বাবা? কিভাবে এমনটা ঘটলো আমরা আমরা কেউ বলতে পারবো না। এসব শুনেই আমি ঘাবড়ে গেলাম। বুঝলাম কমলা নিশ্চয়ই কিছু একটা আঁচ করে ফেলতে পেরেছে, তাই সে আমাদের কিছু করবার পূর্বেই নিজের মতলব বদলে ফেলেছে। আমি ভাবলাম সে তো গতকাল শ্বশুর মশাই মানে জমিদারকে নিয়ে জঙ্গলে যাওয়ার কথা বলছিল, সেখানে নিয়ে গিয়ে তাকে শেষ করবার কথা বলছিল। কিন্তু এই কি করে হলো? সে তো এখানেই তাকে শেষ করে দিয়েছে, সাথে গিন্নিকেও। সর্বনাশ! তাহলে সে আমাকে চিনে গেছে। আমি যে এখানে কোনো একটি উদ্দেশ্য নিয়ে এসেছি এটা সে আন্দাজ করে ফেলেছে। আমি ওইখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট করলাম না, সাথে সাথে ওখান থেকে বেরিয়ে এলাম। দেখলাম কমলা আমার দিকে তাকিয়ে হাসছে। তার চোখের জলের আড়ালে লুকিয়ে থাকা ওই পৈশাচিক হাসিকে আমি বেশ ভালোভাবে আন্দাজ করতে পারলাম। আমি আর অপেক্ষা করলাম না, ওই স্থান পরিত্যাগ করে আমি নির্মলের কক্ষে ফিরে এলাম। কমলা সমস্তটা বুঝে গিয়েছে। আমাদেরকে খুব তাড়াতাড়ি এই স্থান ত্যাগ করে চলে যেতে হবে, না হলে চরম বিপদ ঘটতে চলেছে। আমাদেরকে একবার সে বাগে পেলে শেষ করে ফেলতে পারে। আমাকে কিছু সরঞ্জাম সঙ্গে রাখতেই হবে, না হলে আমি তার শক্তির সাথে পেরে উঠব না। শোনো, আমাদেরকে এক্ষুনি এই স্থান ত্যাগ করতে হবে। ওখানে সকলে রয়েছে বলেই সে হয়তো আর সেভাবে কিছু প্রকাশ করতে চায়নি। চলো, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে চলো।
আমি আর নির্মল সকলের দৃষ্টি এড়িয়ে সেদিন জমিদার ভিটে ত্যাগ করে গ্রামের একটি নিরাপদ স্থানে এসে লুকিয়ে পড়েছিলাম। নির্মল আজকে রাতে সে আবারও খুঁজে বেরোবে, মাংসের খোঁজে, নরম মাংস। সে অচিরেই সকলকে শেষ করে ফেলতে পেরেছে, তার হাত কাঁপেনি। গ্রামের গবাদি পশুদেরও সেই শেষ করেছে। আমাদেরকে নিজেদের বাঁচিয়ে তার পিছু করতেই হবে। আজ সে কারো না কারো শিকার করতে আসবেই, ওটাই হবে তার শেষ শিকার। আমি সবটা জেনে নেব, আর তাকে এইভাবে মানুষের ক্ষতি করতে দেব না। সেদিন রাত হয়ে গেল, দেখলাম চারিদিকটা থমথম করছে। এমন সময় হঠাৎ মেঘটা গর্জন করে উঠল। বুঝলাম সজোরে বৃষ্টি নামতে চলেছে। আমি আর নির্মল একটি আস্তাবলের পাশে লুকিয়েছিলাম। হঠাৎ দেখলাম বিদ্যুতের গতিতে কেউ যেন আমাদের লক্ষ্য করে এগিয়ে আসছে। এগিয়ে আসতেই দেখলাম এক বীভৎস চেহারার দানবী। কমলার অমন সুন্দর চেহারা যে একটি দানবীতে রূপান্তরিত হয়ে যেতে পারে, সেটি আমার ধারণার বাইরেই থেকে গেছিল। আমি দেখলাম তার চোখ দুটো ঘুরছে। সে শিকারের খোঁজে এখানে এসেছিল। এমন সময় তার নজরে পড়ল একটি ঘোড়া। সে দৌড়ে গিয়ে ঘোড়ার নলিটিকে নিজের ধারালো নখের সাহায্যে ছিঁড়ে নিল। দেখলাম সেখান দিয়ে গল গল করে রক্ত গড়িয়ে পড়ছে। সেই রক্তের স্বাদ নিতে লাগলো সেই নরখাদক। এরপরেই দেখলাম সে ঘোড়ার মাথাটিকে ধরে জঙ্গলের দিকে এগোতে শুরু করলো। এটাই সঠিক সময় নির্মল, আমাদের আর বিলম্ব করলে চলবে না। আমাদেরকে এগিয়ে যেতে হবে, না হলে আমরা আজকেও সীমানা হারিয়ে ফেলব। এই নাও, এই কবচটিকে ধারণ করো। এটি তোমার ডান হাতের সাথে শক্ত করে বেঁধে নাও, তাহলে ওই রাক্ষসী আর তোমার কোনো খোঁজ পাবে না। সে আমাদেরকে আর দেখতে পাবে না। এখন সে অন্য কারোর বশীভূত হয়ে রয়েছে। আমিও নির্মল কবচটি বেঁধে নিলাম। এরপরে জঙ্গলের রাস্তা ধরে এগোতে শুরু করলাম। এমন সময় দেখলাম কমলা ওই জঙ্গলের মধ্যে দিয়েই এগিয়ে যাচ্ছে। তার মধ্যে মানুষের আর কোনো অস্তিত্বই ছিল না। কেউ যে এভাবে এগিয়ে যেতে পারে আমার ভাবনার বাইরে ছিল। দেখলাম কমলা জঙ্গলের ভিতরে একটি গুপ্ত স্থানের দিকে এগিয়ে যাচ্ছে। সেখানে একটি কাপালিককে নজরে পড়তেই আমিও নির্মল থমকে দাঁড়িয়ে পড়লাম। আমি নির্মলকে উদ্দেশ্য করে বললাম, নিশ্চিত এখানে কিছু একটা জানতে পারবো। এই কাপালিক কোথা থেকে এলো? এর পূর্বে কি কখনো তুমি কমলাকে এই পথে আসতে দেখেছিলে? নির্মল আমাকে উদ্দেশ্য করে বলল, না, আমি ওনাকে এ পথে আসতে দেখিনি। জঙ্গলের অভিমুখে অগ্রসর হয়ে যেতে দেখেছিলাম বহুবার। তবে ভেবেছিলাম আলাদাই কোনো রহস্য রয়েছে, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি সে এক কাপালিকের কাছে এসেছে। কিন্তু এই কাপালিক কে বাবা? আমি নির্মলকে উদ্দেশ্য করে বললাম, চুপচাপ আমাকে অনুসরণ করো। আমরা যে এখানে এসেছি সেটা যেন কখনোই ওই কমলা টের না পায়। ওর সত্যের বিষয়ে আমরা এখনো অবগত হতেও পারিনি। কাজেই আমাদেরকে অপেক্ষা করতে হবে, তবেই আমরা সবটা জানতে পারবো। আমিও নির্মল ওই জায়গাটিতে দাঁড়িয়ে সবটা অবলোকন করতে থাকলাম। একটি বড় পাথরের পিছনে লুকিয়ে বিষয়টা পরিষ্কারভাবে দেখতে শুরু করলাম। দেখলাম পাথরের পাশের একটি অঞ্চলে বেশ কিছু মরা শরীর পড়ে রয়েছে। ওই কাপালিক সব সাধনা করছেন। মন্ত্রের শব্দটি পরিষ্কারভাবে আমার কানে আসতে শুরু করলো। ওম ক্লিম হোম ক্লিম ক্লিম হোম ক্লিম চামুন্ডায় বিচে। ওম ক্লিম হোম ক্লিম চামুন্ডায় বিচে নমঃ। এই মন্ত্রের উচ্চারণ অব্যাহত রইল। এমন সময় দেখলাম কমলা তার হাতে থাকা ঘোড়ার মাথাটি থেকে চুঁয়ে পড়া রক্তগুলি ওই যজ্ঞের আগুনের মধ্যে নিক্ষেপ করছে। এরপরেই দেখলাম সে কাপালিক
অগ্নিচক্ষু নিয়ে কমলাকে বলছেন, তুই তুই আবার এসেছিস। তুই হলি কলঙ্ক। আমার নিজের সন্তানকে এভাবে দেখতে হবে আমি আমি কল্পনাও করতে পারি না। ছি! তুই তুই সেই নোংরা পথে অবলম্বন করে চলেছিস। আরে অন্ধকার থেকে কি আর আলোর দিশা খুঁজে পাওয়া যায়? দেখলাম কমলা তারস্বরে হাসছে। কি কি লাভ হয়েছে পিতা? আপনি এভাবে এখান থেকে কি ঈশ্বরকে পেয়েছেন? এত কাল ধরে আপনি সাধনার কাজে ব্যস্ত হয়ে রয়েছে, এরপরেও আপনি আমার মায়ের মতন শক্তিশালী হয়ে উঠতে পারেননি। এটাই তো আপনার দুর্ভাগ্য। আর আপনি কোনোদিনও শক্তি আয়ত্ত করতেও পারবেন না, কারণ শক্তির উপাসনা অনেক বেশি কার্যকরী। ঈশ্বর কোনোদিনও মানুষকে নির্দিষ্ট সময়ের মধ্যে তার আশানুরূপ ফল দিতে চান না। কিন্তু কালো শক্তির মালিকেরা এই কাজে সিদ্ধহস্ত। তারা সহজেই সেই কাজ করে ফেলতে পারেন। এই দেখুন পিতা, আমি আজকে মায়ের কাছে যাচ্ছি। আমি তার কাছে খুব ভালো আছি, খুব ভালো। এবারে আমার মা আরো 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 শক্তিশালী হয়ে যাবে। কোনোদিনও না। তুই তোর জন্মের ইতিহাস জানিস না। তোর মা কেবল তোকে ব্যবহার করছে। যেদিন সে নিজের কাজে সফলতা পেয়ে যাবে, তারপর সে তোকেও শেষ করে ফেলবে। এটাই তোর নিয়তি। আমি তোকে বহুবার বলেছিলাম, সতর্ক করেও দিয়েছিলাম, যাতে তুই তোর মায়ের মতন অমন ভুল কাজ না করিস। কালো শক্তির উপাসনা ক্ষণিকের শান্তি দিতে পারে, চিরতরে তোকে কখনোই শান্তি দেবে না। তোকে একদিন শেষ হয়ে যেতে হবে। এখনো সময় আছে। তুই এই মহিলাকে চিরতরে ত্যাগ কর আর নিজের সচেতন পথ বেছে নে। প্রথম থেকে শেষ পর্যন্ত সেই তোর জীবনের মালিক হয়ে রয়েছে। সে তোকে কোনোদিনও নিজের মতো করে বাঁচতে দেয়নি। তুই কোনোদিনও স্বাধীনতা উপভোগ করতে পারিসনি। এখনো সময় আছে কমলা, ওই পথ ত্যাগ কর। কমলা দেখলাম ক্ষণিকের জন্য চুপ করে রয়েছে, নিজের পিতার দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে। এই সময় কাপালিকা আবার মুখ খুললেন। তোর মা মায়া জাদু জানে। সে এতকাল ধরে তাই করে এসেছে। আমি এই গ্রামে তপস্যা করতে এসেছিলাম। এই স্থানে বসেই আমি তপস্যা করতাম। একদিন আমি একটি হরিণকে দেখতে পাই। তার বর্ণ ছিল স্বর্ণের মতো উজ্জ্বল। আমি সেটি দেখা মাত্রই চমকে উঠেছিলাম। পূর্বে, অর্থাৎ দাপর যুগে, এই স্থানটি মায়া রাক্ষসদের ডেরা হিসাবে সুপরিচিত ছিল। কিন্তু কালক্রমে যুগের পরিবর্তনের সাথে সাথে সেই ইতিহাস অনেকটাই মলিন হয়ে গিয়েছিল। তবে এখনো এমনটা মনে করা হয় যে তাদের অস্তিত্ব বলবৎ রয়েছে। আমি এসব জানা সত্ত্বেও এই পবিত্র জমিকে ত্যাগ করতে পারিনি। ওরা এখানে থাকলেও এই জমির পবিত্রতা খর্ব করতে পারিনি। তাই আমি এই স্থানটিকেই নিজের সাধনা স্থল হিসাবে বেছে নিয়েছিলাম। একদিন ওই হরিণকে দেখে আমি চমকে উঠলাম আর তার পিছনে ধাওয়া করতে লাগলাম। এরপরে জঙ্গলের ভিতরে থাকা একটি
একটি ঝর্ণার কাছে এসে সেটি গায়েব হয়ে গেল। আমি ওই স্বর্ণ মৃগটিকে তন্ন তন্ন করে খুঁজতে শুরু করেছিলাম, কিন্তু কোথাও তাকে দেখতে পেলাম না। এমন সময়ে আমি ঝর্ণার সামনে একটি পরমা সুন্দরীকে দেখেছিলাম। দেখা মাত্রই আমি আমার সম্ভ্রম হারিয়ে ফেলেছিলাম। সে আমাকে নিজের দিকে আকর্ষণ করতে শুরু করেছিল। আমিও সব ভুলে তার দিকে এগিয়ে যেতে শুরু করেছিলাম। এরপরে ওই গুহায় আমার আর তার সঙ্গম হয়। সঙ্গমের পরে আমি যখন আমার জ্ঞান ফিরে পেয়েছিলাম, তখন আমি কাউকেই পাশে দেখতে পাইনি। হঠাৎ আমার চোখের সামনে এক ভয়ঙ্কর চেহারার ডাইনিকে দাঁড়িয়ে থাকতে দেখে আমি চমকে উঠলাম। আমি যার সাথে সঙ্গমে লিপ্ত হয়েছি সেটি একটি ডাইনি। এটা ভেবেই আমি চমকে উঠলাম। এরপরে সে অট্ট হাসিতে ফেটে পড়ল। তোর সন্তানের জন্ম দেব আমি। মানব শরীরের সাথে ডাইনির সঙ্গম সাধিত হয়েছে। আমার সন্তান জন্মাবে, ঠিক জন্ম লাভ করবে। একে জন্ম দেব আমি। তুই কিছুই করতে পারবি না, কারণ এবারে আমি তোর থেকেও বেশি শক্তির অধিকারী হয়ে উঠব। এই বলেই সে ডাইনি আমার চোখের সামনে থেকে গায়েব হয়ে গিয়েছিল। আমি এরপরে আমার সমস্ত শক্তি হারিয়ে ফেলেছিলাম। আমি একজন সাধক হয়ে কোনো নারীকে স্পর্শ করেছিলাম। এই কারণে আমাকে ওই অভিশাপ নিজের বেড়াজার আবদ্ধ করে নিয়েছিল। এই অভিশাপের কবল থেকে উদ্ধার লাভ করা আমার পক্ষে সম্ভব ছিল না, তাই আমি পুনরায় সাধনায় মনোনিবেশ করেছিলাম। সাধনার মধ্য দিয়ে আমি ক্ষমা চেয়েছিলাম, কিন্তু এখনো আমার আরাধ্যা আমাকে ক্ষমা করেনি। আমি জানি না এই পাপের কোনো ক্ষমা আদৌ রয়েছে কিনা। তোকে ওই ডাইনি নিজের নজর বন্দি করে রেখেছিল। সে কেবলমাত্র তোকে নিজের শিকার ধরে আনার কাজে লাগাতে চেয়েছে। এরপরে সে তোকে শেষ করে ফেলবে। আমি ধ্যানে বসে নিজ দিবা দৃষ্টির দ্বারা সমস্তটাই প্রত্যক্ষ করতে পেরেছিলাম, কিন্তু আমি এই সাধনা স্থল ছেড়ে উঠতে পারিনি। আর এই সুযোগে ওই ডাইনি একের পর এক মানুষের হত্যা করে তাদের রক্তে স্নান করেছে আর নিজেকে আরো শক্তিশালী করে গিয়েছে। ওর সে সবেই তোদের সকলের পতন ঘটবে। ঈশ্বর তোদের কোনোদিনও ক্ষমা করতে পারবে না, কোনোদিনও না। কমলা সবটা শোনার পরেও হাসতে থাকলো। এখন আমি আমার মায়ের মতনই শক্তিশালী হয়ে উঠেছি। উনি আমাকেও ঠিক সেইভাবেই শিক্ষায়ত্ত করে তুলেছেন, যা দ্বারা আমি প্রবাহিত হতে পারি। এই পৃথিবীকে নিজের হাতের মুঠোয় নিয়ে আসতে পারি। এটাই আমার ক্ষমতা প্রমাণ করবে। কেউ কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। এই বলেই দেখলাম কমলা ওই স্থান পরিত্যাগ করে আবারও অন্যত্র যেতে শুরু করলো। আমিও নির্মল সেই কাপালিকার সাথে আলোচনা করবার কথা চিন্তা করেও সেদিকে যেতে পারলাম না, কারণ সেদিকে গেলে
আরো দেরি হয়ে যেত। কমলাকে খুঁজে বার করাটা বেশি জরুরি ছিল, কারণ তাকে অনুসরণ করলে তবেই ডাইনির সন্ধান লাভ করা সম্ভবপর ছিল। তাই আমি কমলার পিছু নিতে শুরু করলাম। জঙ্গলের আরো গভীরে প্রবেশ করল কমলা। এরপরে আমি দেখলাম গভীর জঙ্গলের ভিতরে সে একটি গুহার সামনে এসে দাঁড়িয়েছে। এরপর একটি বিশেষ মন্ত্র পাঠ করতেই গুহার দরজাটি খুলে গেল। সে ওই ঘোড়ার কাটা মুন্ডটিকে নিয়ে ভিতরে প্রবেশ করল। তারপরেই দেখলাম গুহার দরজাটি পুনরায় বন্ধ হয়ে যাচ্ছে। আমি নির্মলকে উদ্দেশ্য করে বললাম, গুহার দরজাটি এভাবে বন্ধ হয়ে যাওয়ার পূর্বেই আমাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে। এরপরে আমি আর নির্মল ওই দরজা দিয়েই ভিতরে প্রবেশ করলাম। তারপর ধীরে ধীরে পায়ের শব্দ না করেই ওই গুহা পথে এগিয়ে যেতে লাগলাম। এমন সময় দেখলাম এক ডাইনি একটি পাথরের সামনে বসে মন্ত্র পাঠ করে চলেছেন। কমলা তার সামনে গিয়ে ওই ঘোড়ার মুন্ডটি রাখতেই ডাইনি কমলার দিকে তাকিয়ে সজোরে বলে উঠল, আমি তোকে নরমাংস আনতে বলেছিলাম, তুই আমার অনুমতি ছাড়াই নিজের শ্বশুর আর শাশুড়িকে শেষ করে ফেলেছিস। কোন সাহসে তুই এই কাজ করেছিস? আরে তুই কি এনেছিস? গ্রামের পশু পাখির মাংস খেতে খেতে আমার মুখের রুচি চলে গেছে। তোকে আমি নিজের মেয়ের মতন লালন পালন করেছিলাম। নিজের জাদু বলে তোকে এত সুন্দর করেছিলাম, আর তোকে পুরোহিতের কাছে রেখে এসেছিলাম। ওর বাচ্চাটাকে সরিয়ে আমি তোকে সেখানে রেখে চলে এসেছিলাম, যাতে ওরা ভাবে তোকেই ওরা জন্ম দিয়েছে। রাতের অন্ধকারে এই কাজ করেছিলাম আমি, কেউ টেরটিও পায়নি। আর ওদের বাচ্চাটাকে সেদিন রাতে চিবিয়ে চিবিয়ে খেয়েছিলাম। আহ, কি শান্তি! সে কথা আমার আজও স্মরণে রয়েছে। এরপরে তোকে ওরা বড় করলো, আর আমিও নিজের অভীষ্ট সিদ্ধির দিকে এগিয়ে যেতে লাগলাম। আমাকে অভিশাপ কুড়োতে হয়েছিল, তাই ডাইনি হয়ে বেঁচে থাকতে হয়েছে। এতকাল ধরে আমি মানুষের কাঁচা রক্ত পান করছি। এরপরে মাংসের জন্য লালায়িত হয়ে উঠেছি, কিন্তু মানুষ পাবো কোথায়? তাই তোকে আমি গ্রামে পাঠিয়েছিলাম। জানতাম তুই ঠিক এর বিহিত করবি। বেশ ভালোই চলছিল, তুই তো মানুষের মাংসই নিয়ে আসছিলিস। এটা আবার কি ধরে আনতে শুরু করলি তুই? আমি কি করব? গ্রামে গ্রামে প্রায় সকলেই তোমার খাদ্যে পরিণত হয়েছে। এখন যা পড়ে রয়েছে সেটাই নিয়ে এসেছি। টাটকা না হলে তুমি আবার পছন্দ করো না। একটা তান্ত্রিক এসেছে গ্রামে, মনে হয় ও এসবের বিষয়ে খোঁজ লাগাতে এসেছে। আমার মনে হচ্ছে ও নির্মলি ওকে নিয়ে এসেছে। ওই এই কাজটা করেছে। ও যত কৌতূহল, এবারে ওকেও শেষ করব। তারপরে তুমি মাংস খাও, কেমন? এরপরে তারা দুজনেই হাসতে শুরু করলো। আমি নির্মলকে উদ্দেশ্য করে বললাম, এটাই সঠিক সময়, এর মধ্যেই আমাদেরকে যা করার করতে হবে। আশা করি তুমি এবারে সবটা আন্দাজ করতে পেরেছ। আমি তোমাকে বলেছিলাম এর মধ্যে একটা মস্ত রহস্য রয়েছে। যে মেয়েটিকে তোমরা সাধারণ ভেবেছিলে সে আসলে ওই ডাইনিরই সন্তান। কাজেই
আর ভাবনার অবকাশ নেই। এবার একে শেষ করতে হবে। আমি একটা মন্ত্র পড়ে ওই ভস্য ওদের দিকে ছিটিয়ে দেব। ওরা দুজনেই নিস্তেজ হয়ে পড়বে, আর ঠিক সেই সময়ই তুমি ওদেরকে গিয়ে ওই পাথরের সাথে বেঁধে দেবে। এরপরে আমি ওদেরকে শেষ করবার উপায় বাতলে দেব। আমি ওখান থেকেই এক মন্ত্র পাঠ করতে শুরু করলাম। এরপরে বেশ কিছুটা ভস্য নিয়ে ওদের দিকে ছিটিয়ে দিলাম। দেখলাম ওরা ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছে। আর সময় নষ্ট করা যাবে না, ওদিকে গিয়ে তাড়াতাড়ি ওদেরকে বেঁধে ফেলো। পাশেই দেখো একটা মোটা রশি পড়ে আছে, সেটার দ্বারাই ওদেরকে বেঁধে ফেলো। এরপরে আমি প্রকাশ্যে এসে আবার মন্ত্রোচ্চারণ করতে শুরু করব। ওখানে একটি খাঁড়া রাখা আছে, ওই খাঁড়াটিকে তোমায় নিয়ে আসতে হবে। এরপরে আমি মন্ত্র পড়াকালীন এক কোপে সেটি দিয়ে তোমাকে ডাইনির গলাটিকে ধর থেকে আলাদা করে দিতে হবে, তাহলেই সব শেষ। এরপরে কমলা ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। ওর উপরে এই ডাইনি এতকাল বশীকরণ করে রেখেছিল। নিজের স্বার্থ সিদ্ধির জন্য ও কমলাকে বেঁচে থাকতে দিলেও ওর দাসী হয়ে বাঁচিয়ে রেখেছিল। যাও, আর বিলম্ব করো না। আজকে অমাবস্যা, আমাদেরকে আজ রাতের মধ্যেই গ্রামের বুক থেকে এই পাপকে ঝেড়ে ফেলতে হবে। আমার কথা মতো নির্মল সেদিকে এগিয়ে গেল। এরপরে ওই রশির সাহায্যে ওদেরকে শক্ত করে বেঁধে দিল। এর কিছুক্ষণ পরেই দেখলাম ডাইনি পুনরায় শক্তি সঞ্চয় করছে। সে নিজের ক্ষমতা বলে এই রশির বাঁধন আলগা করতে যাবে, তার আগেই আমি মন্ত্রোচ্চারণ করতে শুরু করে দিলাম। ওম হিম ক্লিম কুম হুম ক্লিম হিম হুম ক্লিম ক্লিম হুম ফট স্বাহা। ওম হিম ক্লিম কুম হিম ক্লিম কুম ফট স্বাহা। ওম। এই মন্ত্র উচ্চারণের সাথে সাথেই দেখলাম ডাইনির মুখ দিয়ে রক্ত উঠে আসতে শুরু করলো। আমি নির্মলকে ইশারা করতেই সে ওই খানাটি নিয়ে এলো। এরপরে মন্ত্র পাঠরত অবস্থাতেই এক কোপে সেটিকে ডাইনির গলায় বসাতেই ডাইনির মুন্ডটি তার ধর থেকে আলাদা হয়ে মাটিতে পড়ে গেল। এরপরে দেখলাম কমলা আচ্ছন্ন হয়ে পড়েছে। আমি নির্মলকে উদ্দেশ্য করে বললাম, কমলার দেহের বাঁধন খুলে দাও। সে এখন ডাইনির কবল মুক্ত। তার শরীরের উপরে ডাইনি আর কোনোভাবেই নিজের কুপ্রভাব বিস্তার করতে পারবে না। যাও। নির্মল আমার কথা মতন কমলার শরীর থেকে সেই রশিটিকে আলগা করে দিল। এরপরে কমলার মুখে জলের ছিটে দিলাম আমি। সেটি ছিল গঙ্গার পবিত্র জল। ওই জলের স্পর্শ পেয়ে কমলা পুনরায় উঠে দাঁড়ালো। এরপরে দেখলাম ওই ডাইনির শরীরটা আস্তে আস্তে চুপসে যাচ্ছে। আমি পাশে থাকা একটি জ্বলন্ত মশাল নিয়ে ডাইনির শরীরটিকে জ্বালিয়ে দিলাম। নিমেষে সেটি ছাইয়ের গাদায় পরিণত হলো। এরপরে ওই ছাইয়ের কণাগুলি বাতাসে মিশে গেল। কমলা আমাকে দেখে চিনতে পারল না। আমি তাকে উদ্দেশ্য করে বলেছিলাম, তোমার আমাকে দেখে চিনতে না পারাটাই স্বাভাবিক, কারণ তুমি এতকাল যা যা করেছ সবই আচ্ছন্নতার মধ্যে। তোমার এই সকল বিষয়ে তেমন কোনো ধারণাই ছিল না, তাই তুমি কোনোটাই বুঝে উঠতে পারোনি। তো এখন তুমি স্বাভাবিক অবস্থায় ফিরেছ। এখন আশা করি তুমি সবটাই পরিষ্কারভাবে আন্দাজ করতে পারবে। তোমার একটা পরিবার আছে, তো এখন তোমার স্বামী শশধর বাদে আর কেউই জীবিত নেই। সকলকেই তুমি নিজের দুর্ভাগ্যের বশে হারিয়ে ফেলেছ। এরপরে আমি কমলাকে সমস্ত সত্যিটা জানিয়েছিলাম। সে আমার কাছে ক্ষমা চেয়েছিল। শশধরের সুস্থ হয়ে ওঠা পর্যন্ত আমি ওখানেই ছিলাম। এরপরে শশধর সুস্থ হলে আমি তাদেরকে বিলেতে যাওয়ার পরামর্শ দিয়ে গ্রামে ফিরে এসেছিলাম। দেখলাম তারানাথ চুপ করে রয়েছেন। বরাবরের মতনই তার মুখে বিষণ্ণতার ছাপ।
বুঝলাম এত এত মানুষের প্রাণ চলে যেতে দেখে তিনি নিজেকে সামলাতে পারেন। প্রতিটি কাহিনীর আড়ালেই লুকিয়ে থাকতো এরকমই এক একটি করুণ সত্য, যেটিকে তারানাথ ভুলতে পারতেন না। এরপরে আমি আর কিশোরী সেখান থেকে বেরিয়ে এসেছিলাম। সেদিন বাড়িতে পৌঁছতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তবে নরখাদকের ওই কাহিনীটি আমার মন জয় করে নিয়েছিল।